মহিলা আসন নম্বর 349 সুলতানা জেসমিন। আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের সংসদ নেতা, আমার শহীদ এবং আমার সহযোদ্ধাদের, যাদের আন্তরিক সহযোগিতা এবং প্রার্থনায় আমার আজকের নতুন পরিচয়। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের এই বাজেট যখন ঘোষণা করা হয়, তখন আমাদের মাথাপিছু ঋণের পরিমাণ 654.90 মার্কিন ডলার, যার আর্থিক বাংলাদেশি টাকা যেটা কনভার্ট করলে 79,898 টাকা। সরকারি ঋণের পরিমাণ 78 বিলিয়ন। সরকারি এবং বেসরকারি ঋণ উভয় মিলিয়ে 113 বিলিয়ন, যার বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে 24 লাখ কোটি টাকা। অর্থাৎ আমাদের যে বাজেট, এই বাজেটের দ্বিগুণেরও বেশি কিন্তু আমাদের মাথায় ঋণের বোঝা। ঠিক এই সময় আমাদের অর্থমন্ত্রী পরিকল্পনা করেছেন এর মধ্য থেকে 22,500 কোটি টাকা ঋণের যে সুদ পরিশোধ করবে, 46,000 কোটি টাকা যে ঋণের যে আসল পরিশোধ করবে। পরিচালন ব্যয়ের জন্য তিনি নির্ধারণ করেছেন 6,21,925 কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয়ের জন্য তিনি বরাদ্দ রেখেছেন 3,16,75 কোটি টাকা। নিঃসন্দেহে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে পরিকল্পনা, এটি শুধু দুঃসাহসিকই নয়, বরং সুপার চ্যালেঞ্জিং একটি বিষয়। তবে আমি বিশ্বাস করি এবং আস্থা রেখে পরিপূর্ণভাবে অবশ্যই বাংলাদেশের ক্ষেত্রে উনি রিস্ক অ্যাসেসমেন্ট করেই এই বাজেটটা প্রণয়ন করেছেন। মাননীয় স্পিকার, ইনফ্লেশন ইন এভরি ফিসক্যাল ইয়ার, দিস ইজ দ্য গ্লোবাল নর্মস। বাট আমাদেরকে কি মাথায় রাখতে হয় যখন আমরা প্রত্যক্ষ করের কথা চিন্তা করি, যা প্রস্তাবিত যে রাজস্বের 1/3, অর্থাৎ আমরা যখন বাজারে শপিং করতে যাই, কোনো একটা আউটলেট থেকে কোনো একটা ড্রেস কিনি, কিংবা যখন রেস্টুরেন্টে খেতে বসি, খাবার পরে আমরা যেই টাকাটা সরাসরি নিজেরাই পরিশোধ করি, এটাই প্রত্যক্ষ কর। এইখানে সবথেকে বড় যে গ্যাপটা থেকে যায় মাননীয় স্পিকার, তা হচ্ছে আমরা ট্যাক্সটা ঠিকই দিচ্ছি অ্যাজ এ কনজিউমার, কিন্তু এই টাকাটা সরাসরি সরকার রাজস্বের খাতে আসছে কিনা তা কিন্তু আমাদের নিশ্চিত হওয়ার সুযোগ একেবারেই কম। কারণ আমাদের কোনো সেন্ট্রাল কোনো অ্যালাইনমেন্ট নাই। কারণ অনেক সময় আমরা দেখি যখন আমরা বলি যে আমাকে একটু ডিসকাউন্ট দেওয়া হোক, তখন তারা কিন্তু ট্যাক্সের টাকা থেকে ডিসকাউন্টটা করে দেয়। যদি ট্যাক্সটা সরাসরি সরকারকে দেওয়া হয়, তাহলে এই ডিসকাউন্টটা কিভাবে আসার কোনো সুযোগ কিন্তু বাস্তবে নাই। এবং যদি পরোক্ষ করের কথা বলি, যেটা 2/3 চিন্তা করা হয়েছে, পরিকল্পনা নিয়ে আসা হয়েছে, সেখানে সব থেকে বড় গ্যাপ যেটা থেকে যায়, জনমানবে কিন্তু মানুষের জীবনে কিন্তু এইটার প্রভাব সব থেকে বেশি পড়ে। যে দ্রব্যমূল্যের যে স্ফীতি, সেটা কিন্তু এখানে প্রভাবটা সব থেকে বেশি। যদিও সরকার চিন্তা করেছে 3.4%-এর মধ্যে মুদ্রাস্ফীতি আটকে রাখার চেষ্টা করবে, বাট যদি সে রাখতে পারে, নিঃসন্দেহে অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ হবে এবং সরকার সব থেকে বড় সাফল্যের জায়গায় সেটা হবে। এখন আমরা বলছি অত্যন্ত তুষ্ট আছি যে বাজেট ঘোষণার পরে এখন পর্যন্ত কোনো বিরোধী দলের কোনো মিছিল হয়নি, কিন্তু বাজেট যখন ইমপ্লিমেন্টেশন হবে, তখন যে দামটা বাড়বে না, আমাদের সেই নিশ্চয়তা কিন্তু দরকার। মাননীয় স্পিকার, টুডে আই এম হিয়ার not just to represent more than 50% of the nation, even representing the largest demographic of the Bangladesh. আমাদের ডেমোগ্রাফির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি 15 থেকে 64 বছর বয়সী যে কর্মক্ষম জনশক্তি আছে, সেই সংখ্যা 63.7%। আমাদের এক্সট্রিম ডেমোগ্রাফিক যদি হারভেস্ট করতে চাই, সেই সময়টা ছিল কিন্তু 2010 থেকে 2030 সাল পর্যন্ত। আমরা অলরেডি 15 বছর কিন্তু লস করে ফেলেছি। সামনে আছে আমাদের আর 5 বছরের মতো সময়। যদি এই 5 বছর খুব চমৎকারভাবে এবং পরিকল্পিতভাবে ব্যবহার করতে না পারি, 2050 সালের পরে এসে আমাদের টোটাল ডেমোগ্রাফি যেটা আছে, তা কিন্তু সেখানে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা 50%-এর নিচে নেমে আসবে। বার্ধক্যের যে বোঝা জাপানের মতো
আমাদের উপর চেপে বসবে, সেই সময় যে আমাদের প্রস্তুতির জন্য এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তার ম্যাক্সিমাম হারভেস্ট করতে হবে। আমরা জানি বিএনপি সরকার বরাবরের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ ব্যয় নির্ধারণ করেছেন, কিন্তু এখানে দারুণ দারুণ সব প্রপোজাল এসেছে, যেমন ওয়ান টিচার ওয়ান ট্যাব, মিড ডে মিল। বাট কোশ্চেন ইজ হিয়ার, এইটা কি আসলে শুধু আমাদের যে বর্তমান এক্সিস্টিং যে শিক্ষা ব্যবস্থা আছে তার ভিত্তিতে কি ব্যবহার করা হবে, নাকি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসা হবে, স্পেশালি প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে? আমাদের প্রাইমারি যে শিক্ষার্থী যারা আছে পিঠে একটা বড় ব্যাগের বোঝা এবং তার জ্ঞানের দিকে খুব পণ্ডিত। অ্যাজ এ রেজাল্ট সিভিক যে সেন্স যেগুলো আছে সেই শিক্ষাগুলো প্রপারলি না দেওয়ার কারণে যারা যখন বড় হয় সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে বসে তখন তারাই হয়ে যায় মনস্টার। আমরা যে করাপশনের কথা বলি সেই করাপশনের সূতিকাগার কিন্তু যদি নিরোধ করতে হয় আমাদের শুরুতে শিক্ষা খাতে ফোকাস করা দরকার, এবং সেই ক্ষেত্রে আমি প্রত্যাশা করব এই সরকারের এই যে বাজেটটা আছে শিক্ষা খাতের সর্বোচ্চ যে বাজেট, এই বাজেটের ম্যাক্সিমাম যেন ব্যবহার করা হয় প্রাইমারি শিক্ষার একটা রিনোভেশনের ক্ষেত্রে। মাননীয় স্পিকার, আপনি জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের 21টি মন্ত্রণালয় সরাসরি ভোকেশনাল এডুকেশন নিয়ে কাজ করত। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যদি হারভেস্ট করতে হয়, আমরা জানি আমাদের যে ম্যানফোর্স রয়েছে সেখানে রয়েছে আনস্কিল্ড ম্যানফোর্স, মোস্টলি রয়েছে সেমি স্কিল্ড জনগোষ্ঠীর একটা অংশ। আমাদের যে ঋণের বোঝা এবং আমাদের যে পরিচালন ব্যয় এবং সেখানের যে চাহিদা এবং ভবিষ্যতের জন্য আমাদের যে ডেভেলপমেন্ট যে প্ল্যান, সেই প্ল্যানের ক্ষেত্রে কিন্তু এই বৈদেশিক কারেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ এক্সপোর্ট করতে পাঠাচ্ছি ঠিকই, কিন্তু সেখান থেকে আমাদের আউটপুটে কতটুকু আসছে এবং সেই আউটপুট না আসার একটা বড় কারণ কিন্তু আনস্কিল্ড ডেমোগ্রাফিক। পৃথিবী যেখানে ছুটছে শুধু স্কিল্ড না, তারা এখন কিন্তু এক্সপার্ট ডেমোগ্রাফিকের দিকে আগাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখনও আনস্কিল্ড ডেমোগ্রাফিতে রয়ে গেছি। আপনার মাধ্যমে আমার প্রস্তাবনা, যদি সম্ভব হয় এই 21টি মিনিস্ট্রি বা বর্তমান সরকারের আন্ডারে সম্ভবত 14টা মিনিস্ট্রি কাজ করছে, এদেরকে অ্যাকোমোডেট করে একটি স্বতন্ত্র কারিগরি শিক্ষা মন্ত্রণালয় করা যায় কিনা, যার মাধ্যমে আমাদের ডেমোগ্রাফিককে আরও স্কিল্ড, সেমি স্কিল্ড থেকে স্কিল্ড এবং স্কিল্ড থেকে এক্সপার্টে কনভার্ট করা হবে, যাতে আমরা ম্যাক্সিমাম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হারভেস্ট করতে পারি। মাননীয় স্পিকার, আমি আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই সংসদীয় কমিটির একজন সদস্য হিসেবে আমাকে চায়না সাউথ এক্সপো যে ফোরাম 2026 তাতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য, যেখানে আমি 2024 সালেও সেম ফেয়ারটাতেই ছিলাম অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে, অ্যাজ এ ভিজিটর। বাট এই বছরে আমার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 2024-এর যে যখন ছিলাম তখন দেখেছিলাম আমাদের বাংলাদেশি প্যাভিলিয়নটা একেবারেই খালি, শূন্যই বলা যায়। সেখানে আমাদের যারা উদ্যোক্তা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম শেষ হয়ে গেছে। 1 মিনিটের মধ্যে শেষ করেন দয়া করে, প্লিজ 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা দেখেছিলাম সেই সময়টাতে তাদের যে পেমেন্ট সিস্টেম একটা প্রবলেম ছিল, ম্যাক্সিমাম ওখানে ক্যাশলেস পেমেন্ট, আমাদের প্রপার কোনো কিউআর কোড ছিল না যার মাধ্যমে উইচ্যাট পেমেন্ট অথবা আলিপে তারা করতে পারে। ইভেন প্যাকেজিং সিস্টেম যদি একটু ভালো করা হয় তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের মান আরও বেড়ে যায়, ভ্যালুটা আরও অ্যাড হয়। সেখানে ম্যাক্সিমাম যারা আছে তারা চাইনিজ, সো তাদের একজন ট্রান্সলেটর দরকার ছিল, যেখানে প্রচুর বাংলাদেশি স্টুডেন্টরা আছে। সো এই যে কমিউনিকেশনগুলো আমাদের চারপাশে সরকার হতে সেই বিষয়গুলোতে পুরোপুরি ফোকাস করতে পারেনি। বাট আশা করি ভবিষ্যতে এই ব্যাপারগুলো সামনে এগিয়ে নিয়ে আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে সক্ষম হবে। আমরা যে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলছি, সেই ইকোনমি এভাবেই সাকসেস হবে। সর্বশেষ আমি একটা হাদিস দিয়ে শেষ করতে চাই, যেখানে বলা হয়েছে খরচের ব্যাপারে মধ্যম পন্থা অবলম্বন করা জীবনযাপনের অর্ধেক, আর সুন্দর প্রশ্ন জ্ঞানের অর্ধেক। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ।